চলতরিতে আমরা যে সেকেন্ড কোশ্চেনটা পড়ছিলাম, আজকে আমাদের পার্ট 3 হবে চলতরিতে, তাই তো? পার্ট 3। এই পার্ট 3তে দেখো, আগের দিন আমরা ওহমস ল পড়েছিলাম, ওহমস ল ভালো করে পড়েছিলাম। আজকে আমরা ওহমস লয়ে, আচ্ছা ওহমস লয়ে ম্যাথমেটিক্যাল ইয়েটা যেমন কি ছিল বলো, আই ইকুয়াল টু ভি বাই আর, তাই তো? মানে ভি ইকুয়াল টু আই আর, এটা পড়েছিলাম। এইবার আজকে আমরা ওহমস লয়ের কি পড়বো, গ্রাফ পড়বো। গ্রাফ মানে ভি আর আই এর গ্রাফ কি হবে সেইটাকে আমি পড়বার চেষ্টা করবো। দেখো, মানে ভি আর আই বলতে পারে, অথবা এটাকে আমরা বলতে পারি প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা ও বিভব পার্থক্য, বিভব পার্থক্য এদের যে গ্রাফ, মানে প্রবাহ মাত্রা মানে কি, কারেন্ট ফ্লো, বিভব পার্থক্য মানে পোটেনশিয়াল ডিফারেন্স, এর গ্রাফটা কিভাবে হচ্ছে দেখো। আচ্ছা দেখো তো শুধু, বা সবাই দেখো, ভি আইএস এর ডিরেক্ট ভ্যারিয়েশনে আছে, এটা কি কারেন্ট ফ্লো বা প্রবাহ মাত্রা, আর এটা কি বিভব পার্থক্য বা ভোল্টেজ। তার মানে এটা ভালো, এটাও তো বাড়ার কথা। তার মানে যদি আমি এই বরাবর ভিকে চুজ করি এবং এই বরাবর যদি আমি আইকে চুজ করি, এই বরাবর ভিকে চুজ করি, এই বরাবর আই চুজ করি, যখন আমার এটা 1, তখন আইও কত হবে 1, যখন এটা হবে আমার 2, আইও কত হবে 2। তার মানে এদেরকে যদি অ্যাড করি, যে পয়েন্টগুলো পাবো, এই যে পয়েন্টগুলো, এরকম পয়েন্টগুলো পাবো, এই পয়েন্টটা যদি স্কেল দিয়ে যোগ করি, কীভাবে একটা স্ট্রেট লাইন পাবো, একটা স্ট্রেট লাইন পাবো, একটা স্ট্রেট লাইন পাবো। এবার কখন স্ট্রেট লাইন পাই, যখন এটা একটা ইউনিফর্ম হয়। মনে আছে গ্রাফে পড়েছিলাম যে সমবেগ, সমতরণ, যখন ইউনিফর্ম হয় তখনই আমরা স্ট্রেট লাইন পাই। যদি একটু ইউনিফর্ম না হতো, যদি ফ্ল্যাকচুয়েট করতো, তাহলে গ্রাফটা কেমন ঠিক হতে পারতো, এরকম হতে পারতো, হয়তো উঠতো, উঠে এরকম বেরিয়ে যেত, এরকম হতে পারতো। গ্রাফ ফ্ল্যাকচুয়েট হতে পারতো, গ্রাফ ফ্ল্যাকচুয়েট হতে পারতো, তাই না? তো যখন তোমার লাইন গ্রাফ পাচ্ছ, তার মানে কি এরা ইউনিফর্ম রেশিওটা মেনটেন করছে। হতে পারলাম তো? পরীক্ষা কোশ্চেন এলে করতে পারা যাবে তো, প্রবাহ মাত্রা ও বিভব পার্থক্য। আচ্ছা, এবার যে নেক্সট টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স। ভালো করে বোঝো ব্যাপারটা। অলরেডি ভি ইকুয়াল টু আই আরে আমাকে ওহম এই আর এর কনসেপ্ট কি বলেছে, এই আরটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স বা রোধ। এই রোধের আক্ষরিক অর্থ কি বলেছিল, বাধা। মানে খুব সিম্পলভাবে বলতে চেয়েছিল, কোনো একটা কন্ডাক্টর, কোনো একটা পরিবাহী, সেই পরিবাহীর মধ্যে যদি ভি এ টু ভির দিকে যদি কারেন্ট ফ্লো হয়, নিম্ন থেকে যদি উচ্চ দিকে কারেন্ট ফ্লো হয়, এই কন্ডাক্টরের প্রত্যেকটা ক্রস সেকশনের মধ্যে পার সেকেন্ডে কন্ডাক্টরটা কী করবে, ওকে কারেন্টটাকে যেতে বাধা দেবে। এই কারণে আমাদের প্রত্যেক বছর মানে প্রচুর বিদ্যুৎ শক্তি কী হয়, নষ্ট হয়। উদাহরণ দিয়ে বলি, ধরো আমি একটা তার দিয়ে কারেন্ট পাঠাচ্ছি, এখান থেকে কতটা পাঠাচ্ছি, 10 অ্যাম্পিয়ার, ফ্যান চলছে, লাইট চলছে, সব চলছে। এবার এই আরের কনসেপ্টে কী হচ্ছে, আরটা কী হচ্ছে, বাধা দিচ্ছে। এর জন্য কী হচ্ছে, এর মধ্যে দিয়ে হয়তো 9.8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, বাকি 0.2 অ্যাম্পিয়ারটা কী হচ্ছে, খতম হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্সের জন্য ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন কয়লা গুঁড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করেছি, তড়িৎ শক্তি তৈরি করেছি, তখন আমার কী হয়েছে গল্পটা, আমাকে তো এইটাও তৈরি করতে হয়েছে পয়সা দিয়ে, তাহলে পয়সাটা নষ্ট হয়েছে। কী বললাম বলতে পারলাম? এবার দেখো কনসেপ্টে যেটা বলছিলাম, তার মানে এই পরিমাণ কী হচ্ছে, আমার তড়িৎটা নষ্ট হচ্ছে। 2026, এটা কত সেঞ্চুরি চলছে, এটা কত সেঞ্চুরি চলছে, 21st সেঞ্চুরি। এই 21st সেঞ্চুরিতে সবচেয়ে, এই রিসেন্ট 1-1.5 বছর আগে খবরের কাগজে বেরোচ্ছে, নিউজ পেপারে, সবচেয়ে যদি যুগান্তকারী কিছু আবিষ্কার হতে চলছে, সেটা হচ্ছে এমন কন্ডাক্টর, যে কন্ডাক্টর কোনো রেজিস্ট্যান্স দেয় না। 2জন জাপানিজ সায়েন্টিস্ট এটা নিয়ে রিসার্চ করেছে, এবং রিসার্চ করে এমন একটা মেটেরিয়ালস বানাতে সম্পন্ন হয়েছে, যেটা দিয়ে যদি বানানো যায়, যার মধ্যে যদি আমি 10 অ্যাম্পিয়ার দিই, পুরো 10 অ্যাম্পিয়ারটাই প্রবাহিত হবে, জিরো রেজিস্ট্যান্স। মানে রেজিস্ট্যান্স না হলে আমার কি হচ্ছে, শক্তিটা বাড়ছে। আমার যদি 0.2 অ্যাম্পিয়ার এখানে যদি কন্টিনিউয়াস প্রত্যেক সেকেন্ডে যদি বাড়ছে, তাহলে আমি কত এনার্জি বাজাতে পারছি, বিশাল এনার্জি বাজাতে পারছি, বিশাল টাকা আমার বাড়ছে। তাই জন্য বলা হচ্ছিল 20 এটা কত 21st সেঞ্চুরিতে ওয়ান অফ দ্য মানে বিগেস্ট, এটা গুগল করে দেখতে পারি, 2জন জাপানি সায়েন্টিস্ট এটা নিয়ে এখনও রিসার্চ করছে। এখনও গ্লোবালি মান্যতা ওইভাবে আসেনি। যদি এটা হয়, এটা যুগান্তকারী আবিষ্কার হতে চলছে। বুঝতে পারলাম? প্রচুর ভাই, কারেন্ট ইলেকট্রিসিটি বানাতে প্রচুর, অনেক দেশে এখনো কারেন্ট চলে না, সিস্টেমটাই বানাতে পারে না। ইন্ডিয়াতে ভাই অ্যাটমিক এনার্জি থ্রুতে এখন কারেন্ট প্রডিউস করবার চেষ্টা করা হচ্ছে। কয়লা কোথায় পাওয়া যাবে, এত কয়লা আছে নাকি? তো এখন আমরা কী করছি, পারমাণবিক বৈদ্যুতিক কেন্দ্র, অ্যাটমিক এনার্জি থেকে আমরা ইলেকট্রিসিটিকে কনভার্ট করবার চেষ্টা করছি, অ্যাটমিক এনার্জি থেকে। অ্যাটমিক এনার্জি রেডিয়েশন থ্রুতে আমরা করবো। আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে কী পাওয়া যায়, থোরিয়াম, বিশাল থোরিয়াম পাওয়া যায়। থোরিয়াম থেকে ইজিলি আমরা কী করতে পারবো, ইউরেনিয়াম বানাতে পারি। এবং এই ফর্মুলাটা কে দিয়ে গেছিলো, হোমি ভাবা। হোমি ভাবাকে কী বলা হয়, ফাদার অফ অ্যাটমিক, ফাদার অফ ইন্ডিয়া। এবং হোমি বাবাকে কেন অ্যাটমিক ফাদার অফ ইন্ডিয়া বলা হয়, বিকজ হোমি বাবা ওই মোমেন্টে অ্যাটমিক রিসার্চ নিয়ে যা যা ভেবেছিল, এবং ওনাকে আমেরিকা পুরো প্ল্যান মাফিক পুরো হত্যা করেছিল ট্রেন অ্যাক্সিডেন্টে, যাতে হোমি বাবা না বেঁচে থাকে এবং ইন্ডিয়া কোনোদিন অ্যাটমিক রিসার্চ নিয়ে না এগাতে পারে। এবং ওয়ান অফ দ্য প্রিভিলেজ ইনস্টিটিউশন অফ নেশন
সেটা হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এখনো আছে। যেমন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন শুনেছি, মানে ওখানে অ্যাডমিশন নিতে গেলে যথেষ্ট মেরিটিয়াস হতে হয়। তো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারটা দেশের মধ্যে সেই লেভেলে। হোমি বাবা ওই রিসেন্ট নরেন্দ্র মোদী ওটা টুইট করেছিল, সাউথ ইন্ডিয়া ওই পাওয়ার প্ল্যান্টটা বানিয়েছে যেখান দিয়ে আমরা এখন সম্পন্ন করতে পারছি ইউরেনিয়াম থেকে, আমরা থোরিয়াম থেকে ইউরেনিয়াম এনার্জিতে যেতে পারছি, এবং সেখান দিয়ে যেই ইউরেনিয়াম পাচ্ছি আমরা আরও বেশি এনার্জি প্রডিউস করতে পারছি। মানে আমাদের এনার্জি ক্রাইসিসটা কমবে, বাট সব দেশের কাছেই বেনিফিট নেই। এখন তো যদি লেবানন যা, সিরিয়া যা, সেখানে এখনও কারেন্ট থাকে না। ইভেনচুয়ালি নেইবারিং কান্ট্রি বাংলাদেশেও হয়তো দিনে হয়তো 2 ঘন্টার জন্য কারেন্ট চলে যায়। অত কোথাও দিয়ে পাবে, প্রডিউস করা অত ইজি ব্যাপার নয়। বাংলাদেশে একমাত্র একটা অ্যাটমিক রিসার্চ মানে বড় পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে যেখানে ইলেকট্রিসিটি প্রডিউস হবে, সেটা হচ্ছে রংপুর পাওয়ার প্ল্যান্ট, যেটা রাশিয়ার সাহায্যে ওরা তৈরি হচ্ছে। আর ভারতবর্ষে তো অনেকগুলো রয়েছে অলরেডি, কিছু এখনও কাজ হচ্ছে, কিছু কিছু ফাংশনিং কন্ডিশনে চলে এসেছে। আমাদের এখানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, দীঘা যেতে পারে, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ওদিকে। যদি কেউ গেছি দীঘা ফিঘা সাইডে, যদি কোলাঘাটের গাড়িগুলো দাঁড়ায় এবং একটা ব্রিজ যখন ক্রস করে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রটা দেখা যায়, ওয়ান অফ দ্য 24 ঘন্টা তাপবিদ্যুৎ প্রডিউস করছে। মানে কয়লা পুড়িয়ে সেই তাপশক্তি থেকে কিসে কনভার্ট করা হচ্ছে? তড়িৎ শক্তিতে। এটা কিসের ল? জুলস ফর্মুলা। জুল কি বলেছিল, এনার্জি একটা থেকে একটা কনভার্ট হয়, সেই কনভার্টের ওই লটাকে লাগিয়ে ওটা এখন প্রতিদিন করা হচ্ছে পশ্চিমবঙ্গে। ওয়ান অফ দ্য, যারা দীঘা ফিঘা গেছে তাদের নিশ্চয়ই দেখেছি, আমি তো দেখেছি, তাই না? পানিহাটি এখন যে জায়গাটায় গেছে 50 বছর তো অনেক দূরের কথা বললাম। মানে আমি যখন ছোটো ছিলাম স্কুলে পড়তাম, তখন সোদপুরে ফেমাস বিরিয়ানি দোকান একটাই, তার নাম হচ্ছে সোদপুরি। ভগবতীর পাশে ছিল, লোক বলতে সেন্টুর দোকান। তখন ওর বিরিয়ানিটার দাম ছিল 150 টাকা, আমার এখনও মনে আছে। ওই সময় এরকম ওরা প্যাকেটে একটা দিত, এবং বলছি মানে এত বিরিয়ানি খেয়েছি আমি আমার জীবনে, ওরকম টেস্ট এখনও আমি পাই না ও যেভাবে বানাতো সোদপুরি। ওটা ছিল পিভিলিয়াস দোকান। এখন তো এটা কত দোকান হয়ে গেছে, প্রচুর রেস্টুরেন্ট হয়ে গেছে। তার মানে কি হয়, যখন কোনো বড় বড় জায়গায় যখন ইনভেস্ট করে কেউ, এটা ডিপেন্ড করে কিসের উপর ইনভেস্ট করে? পপুলেশনের উপরে। গ্রামে পপুলেশন কম, তাই গ্রামে ইলেকট্রিসিটি প্রবলেম এখনও দেখা যায়। এখন সেটা অনেকটা রিডিউস হয়েছে। নষ্ট ভোল্ট কনসেপ্টটা ভালো করে বল। নষ্ট ভোল্ট আর কোষের তড়িৎচালক বল, অলরেডি তড়িৎচালক বল করে দিচ্ছি। আর সার্কিট আছে, ভালো করে দেখেন। এই কথা বলছিস না, ভালো করে বল। মনে রাখবে আমরা যখন আঁকি, যখন সিম্বলস করেছিলাম ছোটবেলায়, করেছিলাম যে পজিটিভটাকে বড়, নেগেটিভটাকে ছোট। তো যখন আমরা সার্কিট আঁকবো, পজিটিভটা বড় দাগ দিয়ে কোড করছি ব্যাটারি, নেগেটিভটাকে ব্যাটারি না সেলের তড়িৎ কোষে, এটাকে দিয়ে করছি। এবার এইভাবে যাচ্ছে, এখানে আমি কি দেবো? রেজিস্ট্যান্স, রোধ, তাই তো? রোধটাকে দিলাম, দিয়ে এটাকে অ্যাটাচ করলাম। এটা হচ্ছে আমার রোধ আর, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। মানে এটা কি রেকর্ড করতে চাইছি, কে বলতে পারো? ভিএ, এটা ভিবি। এবার পজিটিভ থেকে কোথার দিকে যাবে? নেগেটিভের দিকে আই যাবে। আই কোথার দিকে যাচ্ছে? পজিটিভ টু নেগেটিভ, এরকম করে আইটা ঘুরছে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে ই, ভালো করে বুঝবে। এবার বলছে এই যে ইলেকট্রিক সেলটা আছে, এই যে ইলেকট্রিক সেল, এর ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন এই সেলটা তো কিছু কেমিক্যাল কোয়ান্টিটি দিয়ে তৈরি, উপাদান দিয়ে তৈরি, ধাতব উপাদানও আছে। তখন সেলের ধাতব উপাদান এবং কেমিক্যাল কোয়ান্টিটি কি করে? কারেন্টকে বাধা দেওয়ার চেষ্টা করে, ভাই আমি এতটা দিতে পারবো না। এই হ্যাঁ, ওটা তো লেড অ্যাসিডের ব্যাটারি বলে দিতে হবে। ওটা তো কেমিক্যাল কম্পাউন্ড বললাম তো। ওই ব্যাটারিতে কি হয়? কেমিক্যাল এনার্জিটা কনভার্ট হয় তড়িতে। ওটা ব্যাটারি না, ওটা সেল। ব্যাটারি হচ্ছে তুই দুটোতে কনভার্ট করতে পারবি, আগের দিনই বলেছিলাম। এবার এটা হচ্ছে গল্প, ভালো করে বলবো। এবার প্রবাহ মাত্রা আই, আই ইকুয়াল টু আমরা কি বললাম? ইএমএফ বাই বর্তনীর তুল্য রোধ। বললো এটা আবার কি হলো? এটা আবার কি হলো গল্পটা? গল্পটা কি হলো যে আমরা বলেছিলাম ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই ইকুয়াল টু কি হচ্ছে? ভি বাই আর। এই ভি ক্রিয়েট হয় কিসের জন্য? ইএমএফ এর জন্য। ইএমএফ এর জন্য হয় তো, তাহলে আমি এখানে ইএমএফ লিখতেই পারি বাই তুল্য রোধ আর। এবার কথা হচ্ছে তুল্য রোধটা আবার কি? তুল্য হচ্ছে যখন তোর একের অধিকের রোধের কনসেপ্ট আসে তোর মাথায়, তখন তুই তুল্য রোধ বলিস। তোর একটা সার্কিট এঁকেছিস, এই একটা সার্কিট এঁকেছিস, তোর এটা 2 ওহম, এটা আছে 3 ওহম। তোকে পরীক্ষায় কোশ্চেন করবে তুল্য রোধ কত, তুই কি করবি? এই দুটোকে যোগ করবি, 2 + 3, তাহলে তুল্য রোধ কত? 5 ওহম। এটা বলতে পারলাম তুল্য রোধ কনসেপ্টটা কি। তাহলে এই যে বর্তনীটা, এটাকে আমি এই ফর্মুলা অনুযায়ী যদি সাজাই, তাহলে এর ইএমএফ এর কনসেপ্টটা আসছে, তাহলে আমি সেলের ইএমএফ এর কনসেপ্টটা পেয়ে যাচ্ছি এখান থেকে। এবার দেখো এই ইএমএফটাকে আমরা কি দিয়ে রিকর্ড করতে পারি? ই দিয়ে রিকর্ড করেছি, ই। আর বর্তনীর তুল্য রোধ, এখানে তো অলরেডি তার আছে। আবার একটু কি বললাম, কোষটা কি করবে? কোষের উপাদানগুলো বর্তনীকে বাধা দেবে কারেন্ট দিবে, সেটাকে আমরা কি দিয়ে রিকর্ড করছি? স্মল অফ আর। তার মানে আমরা ক্যাপিটাল আর স্মল অফ আর, এটা রেসপেক্ট আমরা কি করি? এটাকে লিখতে পারি। এবার দেখো এটাকে আমি কি করতে পারি? এটা ডিভাইড আছে, দিয়ে গেলে কি হবে? মাল্টিপ্লাই। তাহলে ই ইকুয়াল টু কি হবে? আই ইনটু আর প্লাস এটা, তাই তো? এবার এটাকে প্রোডাক্ট করো, তাহলে কি কত হচ্ছে? আই আর প্লাস আই অফ স্মল আর। এই আই আরটাকে আমরা কি বলেছিলাম? ওহমস ল, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এই আই আরটার জায়গায় রিপ্লেস হয়ে যেতে পারে কি? ভি। তাহলে আমার ইকুয়েশনটা কনভার্ট হয়ে যাবে কিসে? ইকুয়াল টু ভি প্লাস আই আর। এটা হচ্ছে ইকুয়েশনটা, বলতে পারলাম? এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা কি হচ্ছে? এই সমীকরণে
ভিকে কি করা হচ্ছে বহির্বর্তনীতে কোষ দ্বারা সৃষ্ট বিভব পার্থক্য বা সংক্ষেপে কোষের বিভব পার্থক্য বলা হচ্ছে। এই ভিটাকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বলছি। কার? সেলের। এই পোটেনশিয়াল ডিফারেন্স বলছি কার? সেলের পোটেনশিয়াল ডিফারেন্স। এটা কি? সেলের ইলেকট্রোমোটিভ ফোর্স, সেলের ইলেকট্রোমোটিভ ফোর্স। আর এটা কি? সেলের ইন্টারনাল রেজিস্ট্রেশন, বাধাটা। আই হচ্ছে যতটা কারেন্টটা ফ্লো হচ্ছে। এই ইকুয়েশনটা বুঝতে কার কিছু অসুবিধা আছে? পরে দিন কিন্তু আমি এটা বিল্ড করতে দেবো এবং এটা দিয়ে অঙ্ক করতে দেবো, আর বলা যাবে না। তুমি শুয়ে থাকো, তোমার গার্লফ্রেন্ড তো এরা এরকম শুয়ে থাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন। এই কোনো মেয়ে যেন এদেরকে প্রপোজ করবে না। এটা ভাইরাল করে দেবো, মান আসতে। এবার এই যে ফর্মুলাটা পেলাম E = V + IR, এখানে গল্পটা ঠিক এতটা এলো। এবার বলছে সুতরাং দেখা যাচ্ছে যে কোষটির সমগ্র তড়িৎচালক বলটা ইটা কি হচ্ছে বহির্বর্তনী বিভব পার্থক্য হিসেবে পাওয়া যাচ্ছে না। তার মানে বহির্বর্তনী বিভব পার্থক্য হিসেবে আমরা পাচ্ছি না, তার সাথে নষ্ট ভোল্টের কনসেপ্টটাও আসছে, মানে IR এর কনসেপ্টটাও আসছে। এবার কি বলছে কোষের আভ্যন্তরীণ রোধ স্মল আর, কোষের আভ্যন্তরীণ রোধ স্মল আর এর জন্য কোষের আভ্যন্তরীণ রোধ IR কি হচ্ছে বিভবটা নষ্ট হচ্ছে। এটাও তো একটা বিভব রিকর্ড করছে, স্মল ভিকে রিকর্ড করছে। V = IR, তো এটা তো বিভব ছিল, তাহলে এটাও তো একটা বিভব রিকর্ড করবে। কি বলে বলতে পারলাম? ও বলছে যে সুতরাং দেখা যাচ্ছে কোষের সামগ্রিক তড়িৎচালক বল বহির্বর্তনী যে বিভব পার্থক্য, বহির্বর্তনী বিভব পার্থক্য ভালোভাবে বলতে, কোষের সামগ্রিক বল বহির্বর্তনী বিভব পার্থক্য হিসেবে পাওয়া যাচ্ছে না। কোষের আভ্যন্তরীণ রোধ আর এর জন্য কোষের অভ্যন্তর IR পরিমাণ বিভবটা কি হচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য কি হচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। একে কোষের আভ্যন্তরীণ বিভব পার্থক্য, আভ্যন্তরীণ বিভব পতন বলে। পার্থক্য না, পতন মানে হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বিভবটা। হ্যাঁ, এবার বলছে এই সমীকরণে যদি কোনোভাবে রেজিস্ট্যান্স 0 হয়ে যায়, মানে এই রেজিস্ট্যান্স নেই, যেটা ইউজুয়ালি এখন অবধি মার্কেটে পসিবল না, এমন কোনো ধাতু নাই। যদি এটা আটটা 0 হয়ে যায়, তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে? এই যে ইকুয়েশনটা I = I × 0 + IR, তাহলে ইকুয়েশনটা কনভার্ট হয়ে যাচ্ছে কি I = IR। বুঝতে পারলাম? ও এটাই বলছে। এবং কোষের তড়িৎচালক বলে সংজ্ঞা কি বলছে? বর্তনী, ভালো করে শোনো, বলছে মুক্ত বর্তনীতে কোষের দুই মেরুর মধ্যে বিভব পার্থক্যকে কোষের তড়িৎচালক বল বলছে। একটা বর্তনী যদি মুক্ত অবস্থা থাকে, মানে কারেন্ট ফ্লো হতে পারছে, বন্ধ নেই সুইচ, একটা মুক্ত বর্তনীতে কোষের নিকন্দের যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যকে আলটিমেট কি বলা হচ্ছে? সেই বর্তনীর তড়িৎচালক বল। এবং বিভব পার্থক্যের সংজ্ঞা অনুযায়ী বলতে পারি মুক্ত বর্তনীর তড়িৎ কোষের আভ্যন্তরীণ ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরু। বলতে পারলাম? এবার কাট বলছে নিত্য বর্তনী তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে, অর্থাৎ ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক আধান কোথা দিয়ে প্রবাহিত হবে? ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যদি প্রবাহিত হয়, মানে আগে থেকে ডায়াগ্রাম এঁকে দেখিয়েছিলাম, আধান কোন দিকে প্রবাহিত হয়, কারেন্ট কোন দিকে প্রবাহিত, দুটো উল্টো দিকে। তাহলে আধান যে যখন প্রবাহিত হবে, এই আধানকে তড়িৎ ভিন্ন কোনো বহিস্থ সংস্থা দ্বারা নিয়ে যেতে পারলে যে পরিমাণ কার্য করতে হবে, মানে এই আধানটাকে নিয়ে যাওয়ার জন্য যতটা কার্য করবে কোষের ভেতরে, সেটাই হচ্ছে কোষের তড়িৎচালক বল বা EMF। বুঝতে পারলাম? ভেরি ইজি কনসেপ্ট, ডিফিকাল্ট নেই। এবার হচ্ছে রোধাঙ্ক পরিবাহিত অঙ্ক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রোধাঙ্ক পরিবাহিত অঙ্ক মনে করে দেখবে, একটা চ্যাপ্টার পড়েছিলে, চ্যাপ্টারটা ছিল থার্মাল কন্ডাক্টিভিটি চ্যাপ্টারটা, তাপীয় পরিবহন, যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ওখানে একটা আমরা কনসেপ্ট পড়েছিলাম, মনে আছে? θ = K × এরকম ভাবে লিখছিলাম একটা প্রস্থচ্ছেদের রেসপেক্টে, যেখানে আমরা কি বলতাম? কে বলতাম তাপ পরিবাহিতাঙ্ক। এবং আমি তখন বলেছিলাম, ওখানে লেখা ছিল তাপ পরিবাহিতাঙ্কের সাথে কোষের মানে তড়িতের রোধের একটা সম্পর্ক আছে, রোধাঙ্ক। আমি বলেছিলাম এটা এখন বোঝা যাবে না, এটা যতক্ষণ আমরা তড়িৎটা পড়বো ততক্ষণ বুঝতে পারবো না। এখন আমরা পরিবাহিতাঙ্ক এবং রোধাঙ্ক এই দুটোই বোঝবার চেষ্টা করবো, যে ওখানে কি বলতে চাইছিল এবং এখানে কি বলতে চাইছিল। বুঝতে পারলাম? এবং দুটো কনসেপ্ট পুরো সিমিলারিটি অনেকটা মেনটেন করবে, তাই জন্য এদের নোটেশনও অলমোস্ট একটাকে বলবো ওহম, একটাকে বলবো মোহ, একটাকে বলবো ওহম OHM, একটাকে বলবো NHO মোহ, উল্টো। এখনই বলবো ব্যাপারটা। আচ্ছা, এতটা কারো বুঝতে অসুবিধা নেই তো? আচ্ছা, ঠিক আছে। যে টপিকটা পড়বো সেটা হচ্ছে রোধ কিসের উপরে ডিপেন্ড করে। যেমন ধরো প্রথম জিনিসটা দেখো, পরিবাহী রোধ কি উপরে ডিপেন্ড করে? এফেক্ট অফ ডিফারেন্ট ফ্যাক্টরস অফ রেজিস্ট্যান্স, এফেক্ট অফ ডিফারেন্ট ফ্যাক্টরস অফ রেজিস্ট্যান্স। ব্যাপারটা কি? প্রথমে যাবো যেটা বলছি, যে কিসের উপর ডিপেন্ড করতে পারে? কন্ডাক্টরের লেন্থের উপর ডিপেন্ড করতে পারে, দৈর্ঘ্যের উপর নির্ভর করতে পারে। ডিপেন্ডস অন লেন্থের উপর ডিপেন্ড করতে পারে। মানে কোনো একটা কন্ডাক্টর, তার লেন্থ যত বেশি হবে, রোধ বাড়বে না কমবে? কি মনে হচ্ছে? লেন্থ বেশি হলে রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? কারণ আমি এইটুকু একটা তার নিয়েছি, তার বাড়ো দিয়েছি, তাহলে লেন্থ যদি আমার ইনক্রিজ হয়, তারও কি হবে? বাড়বে। তাহলে আর ডিরেক্ট ভ্যারিয়েশনে কি যাবে? এটা সাথে
2 নম্বর প্রস্থ মানে ক্রস সেকশন যদি এটা মোটা করতে থাকি আস্তে আস্তে কি হবে, যদি প্রস্থ বাড়ে তাহলে আমার গল্পটা কি হবে, ব্রেথ যদি বাড়ে, ব্রেথ বাড়লে আর কি হবে, বাড়বে না কমবে? এটাকে মনে করো ওই থার্মাল কন্ডাক্টিভিটির ওখানে আমরা পড়েছিলাম, ওখানে আমরা প্রস্থ বাড়লে আমরা কি করছিলাম মনে আছে, 1/d লিখছিলাম, থিটা বাড়িয়ে 1/d, তাহলে এটা কি হবে 1 বাই, মানে প্রস্থকে আমরা যদি বি দিয়ে ডিকোড করি বা এ দিয়ে ডিকোড করি তাহলে কত হবে 1/a। মানে এর বক্তব্য হচ্ছে যদি তুমি লেন্থ একই রাখো কিন্তু এটা যদি মোটা করতে থাকো তাহলে কি হবে, রেজিস্ট্যান্স উল্টো রিলেশন দেখাতে থাকবে, বুঝতে পারলাম? এখন এই দুটো যদি মার্জ করে দিই, মানে 1 আর 2 এটা যদি মার্জ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে গল্পটা, গল্পটা ঠিক এরকম চলে আসবে, আর ভ্যারিয়েশন এল বাই এ মার্জ হয়ে গেলে তাই হবে এর উপরে নিচে, এবং ভ্যারিয়েশন তুললে একটা কি কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টটাকে আমরা রো দিয়ে ডিকোড করবো, রো এল বাই এ, রো এল বাই এ। এই রোটাকে বলা হয় সিস্টেমের আপেক্ষিক রোধ বা কি বলবো রোধাঙ্ক, কি বলবো রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তার মানে এই এর ইকুয়েশনটা যদি আমরা ঠিকঠাক করে বিল্ড করি তাহলে কি পাবো, আর ইন্টু এ বাই এল, এটা কি হয়ে যাবে রো, তাই তো? রো এর ভ্যালু হয়ে যাবে এইটা। তাহলে রো এর ডেফিনেশন বলো, কে বলতে পারবে, কে চেষ্টা করবে? ডেফিনেশন আমরা টেকনিক্যালি সব কি করতে হয়, এক করতে হয়, তাই তো? তাহলে ডেফিনেশন আসবে না। তাহলে কি হচ্ছে, এই রো এর ডেফিনেশন কে বলবে? দেখো বলছি কোন একটা পদার্থের একক দৈর্ঘ্যে, মানে এক করে দিলাম, একক দৈর্ঘ্যে লেন্থ যদি 1 ধরে, একক দৈর্ঘ্যে একক প্রস্থচ্ছেদে যদি এক করে দিই তারের রোধকে, একক লেন্থের একক প্রস্থচ্ছেদের তারের রোধকে, এই কথা বলিস কেন তো বলেছি, কোন একটা ইয়ের একক প্রস্থচ্ছেদের একক লেন্থের একক প্রস্থচ্ছেদের কোন একটা প্রবাহের মধ্যে যে পরিমাণ রোধ থাকবে সেই রোধকে ওই তারটার কি বলবো রোধাঙ্ক, তাকে বলবো রোধাঙ্ক, বুঝতে পারলাম? খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন। আচ্ছা এবার আমাকে বলো রোধাঙ্কের সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে ইউনিট কি হবে, এটা মুছলাম। তাহলে দেখো, তাহলে আমি কি পেয়েছি, গল্পটা ঠিক এরকম পেয়েছি, রো ইজ ইকুয়াল টু আর অফ এ বাই এল, আর অফ এ বাই এল। এবার আমাকে বলো আর এর একক হয় কিসে, সিজিএস এর, আর এর একক ওহমই হয়, তাহলে ওহম ও এইচ এম। আর প্রস্থ এটা কি লেন্থ, লেন্থের একক কি হবে, মানে প্রস্থচ্ছেদ, সরি নট আর প্রস্থ, অ্যাকচুয়ালি প্রস্থচ্ছেদ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, আমি তখন প্রস্থ বলছি ব্যাপারটা, মানে জাস্ট এরিয়ার গল্পটা আসছে, তাহলে কি হবে সেমি স্কোয়ার, তাই তো? প্রস্থ মানে শব্দটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে প্রত্যেকটা ক্রস সেকশনের ক্ষেত্রফল, মানে এটা তুই যতটা মোটা করছিস প্রত্যেকটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেন্টিমিটার স্কোয়ার, লেন্থ কি সেন্টিমিটার, তাহলে এটা কাটলে কি হবে, তাহলে কি হবে ওহম ইন্টু সেন্টিমিটার, এটা হচ্ছে ইউনিট, এবং এসআই কি হবে ওহম ইন্টু মিটার, এটা হচ্ছে সিজিএস, আর এসআই কি হবে ওহম ইন্টু মিটার, বলতে পারলাম? খুব ইম্পর্টেন্ট। তার মানে রোধাঙ্ক কি কি টপিকের উপর ডিপেন্ড করছিল, একটা পরিবাহীর আরেকবার রিকল করাচ্ছি, এই পরিবাহীর মধ্যে যদি এই লেন্থ যদি এল হয়, এই লেন্থ বাড়লে আরও বাড়তো, এটা পরিবাহী প্রস্থ হচ্ছে, মানে প্রস্থ এক্সটেন্ড করছে, মানে এরিয়া প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যে বাড়ছে তার সাথে হচ্ছে উল্টা রিলেশন ছিল, এটা এদেরকে আমি মার্চ করেছিলাম, আর ইকুয়াল টু এখানে একটা কনস্ট্যান্ট এনেছিলাম এল বাই এ, এই এলটাকে আমি বলছিলাম রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ সিস্টেমে পদার্থ, বলতে পারলাম? আচ্ছা এবার দেখো পরিবাহিতাঙ্ক, সেই থার্মাল কন্ডাক্টিভিটিতে ভাববে, তাপ পরিবহন কার বেশি, রূপর তাপ পরিবাহিতাঙ্ক বেশি, মনে আছে? একটা এক্সপেরিমেন্ট ওখানে ছিল, যেখানে একটা বক্স ছিল, গরম জল ছিল, কতগুলো পাইপ বের করে মোমের পরে দেওয়া ছিল, রূপ সবচেয়ে বেশি গলিয়ে দিচ্ছিল, সেইটা আমি বলছি যে এখন আমরা বলবো পরিবাহিতাঙ্কটা কি, সেম কনসেপ্ট। দেখো বলছে কোনো পরিবাহী তড়িৎ পরিবহনের সামর্থ্যকে পরিবাহিতার সাহায্যে মাপা হয়, পরিবাহীর রোধ যত বেশি হবে পরিবাহিতাঙ্ক তত কম হবে, ভালো করে দেখো, একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি আর পর্যন্ত কি করেছি বাড়িছি, হাইলি হাই, তাহলে আর যদি বাড়ে ডেফিনেটলি কি হবে, এর মধ্যে যদি পরিবাহিত কারেন্ট কম যাবে, আর এটাকে যদি আমি ডাউন করে দিই এটা কি হবে, বেড়ে যাবে, তাহলে উল্টো গল্প হচ্ছে পরিবাহিতা, মানে বলছে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ যে যায় সেটাকে তার পরিবাহিতা বলে, এবং এই বাহিতার প্রপার্টি দিয়ে বুঝতে পারি যে কতটা তড়িৎ পরিবহন হয়, বলতে পারলাম? এবার ভালো করে বোঝো গল্পটা কেমন হচ্ছে, ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম যে তার মানে আমি বুঝতে পারছি তড়িৎ পরিবাহিতাঙ্ক, মানে আমি রোধাঙ্ক পড়েছি, মানে যদি আমি টিটাকে যদি বলি পরিবাহিত বা পি কে আমি বললাম পি হচ্ছে আমার পরিবাহিতা প্রপার্টি, যেই ধর্মের ভিত্তিতে বুঝতে পারছি যে কে কত বেশি তড়িৎ পরিবহন করবে, আর কে আমরা কি বলছিলাম রোধ, তাই তো? রোধ, তাহলে উল্টো রিলেশন হচ্ছে, যদি পি আর আর এর মধ্যে উল্টো রিলেশন দেখা যাচ্ছে, আর যদি বেড়ে যায় পি কমে যাচ্ছিল, আর কমে গেলে পি বেড়ে যাচ্ছিল, সিম্পল প্রপার্টি তাই। তাহলে সেই লজিকে রোধের ছোট ভাই মানে রোধ থেকে একটা কনসেপ্ট পেলাম কি রোধাঙ্ক, যাকে আমরা কি বলছিলাম রো পরিবাহী, তার মানে কি পাবো পরিবাহিতাঙ্ক, যাকে আমরা ডিকোড করবো কি দিয়ে, দেখো
রোধাঙ্ক দেখে আমরা কি দিয়ে রেকর্ড করছিলাম? রো দিয়ে। এখন আমরা বলছি পরিবাহিতাঙ্ক, কন্ডাক্টিভিটি, ইংলিশ বলে কন্ডাক্টিভিটি, পরিবাহিতাঙ্ক। এই কন্ডাক্টিভিটিকে কি দিয়ে রেকর্ড করবো? এই সিম্বল দিয়ে রেকর্ড করবো। তার মানে এরা যদি উল্টো রিলেশনশিপে থাকে তাহলে এরা উল্টোই থাকবে। তার মানে কি হবে? এই কন্ডাক্টিভিটি কি হবে? উল্টো রিলেশন করতে আসতে দেবে। খুব সিম্পল টপিক। বা আরো এইটাকেও যদি তুলে দিই তাহলে ডিরেক্ট আমি এটা উল্টো বলে দিতে পারি, ভাই এটা বলে এটা কমবে, এটা ভ্যারি দিয়েও না বলে বলতে পারি। এবার পরীক্ষায় কোশ্চেন করে, আচ্ছা আমাকে বলো পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটির সিজিএস ইউনিট কি? রোদের সিজিএস ইউনিট কি ছিল? ওহম। কি ছিল? ওহম ইনটু সেন্টিমিটার সিজিএস। এটাই হচ্ছে ইউনিট হবে। এটাকে আমরা কি লিখতে পারি? ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। গল্পটা কিভাবে বলতে পারি? আর এটাকেই অনেকে কিভাবে লেখে? এইভাবে লেখে, এই ওহমটাকে লিখে মোহ সেন্টিমিটার ইনভার্স। ওহমটাকে কিভাবে লিখে? উল্টে লিখে মোহ, ইনভার্সটা দেয়নি। অথবা ইউ ক্যান রাইট অ্যাজ এ ওহম ইনভার্স ডট সেন্টিমিটার ইনভার্স, যে কোনো একটা লেখা। বাট ইউজুয়ালি পরিবাহিতার অর্থাৎ কন্ডাক্টেন্সের ইউনিট কি হয়? মোহ। আর রেজিস্ট্যান্সের ইউনিট কি হয়? ওহম। ও এইচ এম একটা এম এইচ ও। গল্পটা ঠিক এরকম। এটা বুঝতে পারার অসুবিধা আছে? আচ্ছা একটা কোশ্চেন বলছি, রোদ এবং রোধাঙ্ক এই দুটার উপরে কি উষ্ণতা কোনোভাবে ফ্ল্যাকচুয়েট করতে পারে? কি মনে হয়? তাহলে একটা তার আছে, কি তারের মধ্যে হিট বাড়িয়ে তাতে কি রোদ বাড়বে না কমবে? দেখ ভালো করে বোঝ, টপিকটা হচ্ছে আমার বক্তব্য যদি আমি টেম্পারেচার বাড়িয়ে দিই তাহলে কি আমার রোদ বাড়বে না কমবে? ফ্ল্যাকচুয়েট হবে কি হবে? দেখ সাধারণভাবে যদি টেম্পারেচার আমরা বাড়াই কোনো পরিবাহী রোদ কী হয়? বাড়ে, এবং টেম্পারেচার কমলে রোদ কমে। টেম্পারেচার বাড়লে আমি যদি টেম্পারেচারকে ইনক্রিজ করি রেজিস্ট্যান্স কী হয়? ইউজুয়ালি বেড়ে থাকে। যদি টেম্পারেচার নিয়ে ডাউন করে দিই রেজিস্ট্যান্সও কী হয়? ইউজুয়ালি ডাউন হয়ে যায়, কমে যায়। তো এটাকে যদি আমি এক্সপ্রেস করি এভাবে, যে ধরা যাক 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কোনো একটা কন্ডাক্টিভিটি মানে পরিবাহী কন্ডাক্টারে তার মধ্যে রোধ হচ্ছে R0, তার মধ্যে রোধ হচ্ছে R0। এবার এটাকে তুই বাড়িয়েছিস এবং 3 ডিগ্রি সেন্টিগ্রেড করেছিস, তখন এই রোধ হচ্ছে R(T). এবার আমরা কি জানি যে এদের মধ্যে যে রিলেশনশিপটা কি হবে? তো রিলেশনশিপটাকে আমরা এভাবে লিখতে পারি R(T). এই R(T) এর ভ্যালুটাকে কি বলতে পারি? R(T) তো ইনক্রিজ হয়েছে, তার মানে কি লিখবো? R0 প্লাস R আলফা টি। R0 আলফা টি। এই আলফাটাকে কি বলে? আলফাটাকে কি বলে? আলফাকে কি বলে? আলফা কে বলবে? আলফাকে বলা হয় কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন সলিডের। লিনিয়ার কোফিসিয়েন্ট, থার্মাল লিনিয়ার কোফিসিয়েন্ট ছিল আলফা বিটা গামা। আমরা পড়েছিলাম আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তার মানে আলফাটাকে কি বলা হয়? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সেই রেসপেক্টে বলছে, তাহলে রেজিস্ট্যান্স এই প্রপার্টিটা হোল্ড করবে। তাহলে R(T) কি হবে? এই R0টাকে যদি কমন নিই আলফা(T) এই গল্পটা আমরা এখানে পেয়ে যাবো। তাহলে আলফার ভ্যালুটাকে আমরা যদি বের করতে পারি, কিভাবে বের করবো? খুব সহজভাবে বের করতে পারি। দেখো আমি এইখান দিয়ে দেখো আলফার ভ্যালুটাকে আমি ইন্টারেস্ট দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিই, রোধের রেসপেক্টে এবার বলছি। মনে আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লেন্থের রেসপেক্টে আমরা বলেছিলাম যে আলফা ইকুয়াল টু ছিল L2 - L1 বাই L1 ইনটু T2 - T1। গল্পটা মনে পড়ছে? মনে পড়ছে তো? দেখো এটা এখানে রয়েছে, এটাকে দিকে মাইনাস করে দেবো, এরকম হবে R(0) আলফা(T) এরকম হবে। এই গল্পটা মানে এই জিনিসটা ঘুরে আছে, এদিকে কি হবে? ভাব R(T) মানে R(0) তোমার T ইনটু R(0) ইকুয়াল টু আলফা। দেখো এটার সাথে ম্যাচ পাচ্ছ? এটা হচ্ছে ডিফারেন্স। দেখো এটা হচ্ছে রেজিস্ট্যান্স ডিফারেন্স। ইনিশিয়াল রেজিস্ট্যান্স তলায়, ইনিশিয়াল লেন্থ তলায় ছিল, ইনিশিয়াল রেজিস্ট্যান্স তলায়, টেম্পারেচার চেঞ্জ এখানে, T হচ্ছে এখানে, এটা হচ্ছে আলফা। আলফার সাথে এটাকে আমরা তুলনা করলাম, বলতে পারলাম। এবং এই আলফা আমার ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে এখানে আলফা কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে? না। তাহলে এখানে আলফাকে আমি কম্পেয়ার করছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে, আমরা এগুলো পড়ে এসেছি, ওটার সাথে এটা কম্পেয়ার করছি। তাহলে আলফাকে আমরা কি বলবো? রোধের উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তাহলে এখানে আলফার নাম কি? টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, রোধের উষ্ণতা গুণাঙ্ক। এটা কি ছিল? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, প্রসারণের রেসপেক্টে বের করেছে আলফা। এই কনসেপ্ট যে বুঝেছে সে ইজিলি রোধের দৈর্ঘ্য প্রসারণ উষ্ণতা প্রসারণ গুণাঙ্ক বুঝতে পারছে। L2 - L1 R2 - R1। L2 মানে ইনিশিয়াল যতটা বেড়েছিল পরবর্তীকালে, আগে যতটা ছিল তার মাইনাস। কতটা বেড়েছিল রোধ? আগে যতটা ছিল তার মাইনাস। টেম্পারেচারের পরিবর্তন, টেম্পারেচার এমন কোশ্চেন আসতে পারে যে T2 - T1 ছিল, তাহলে এটাকে তুমি কি মাথা উঠলে এটাকে এভাবে লিখলে? অ্যাকচুয়ালি এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারতে RT - R0 বাই T - 0, কারণ তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়েছিল, 0 দিয়ে কোনো কিছু মাইনাস করলে সেটা লেখা না লেখা একই বিষয়। তাই গল্পটা এরকম ছিল, খুব সিম্পল ব্যাপার। যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বুঝেছে আলফার ক্ষেত্রে, ওইখানে লিনিয়ার কোফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন অফ সলিড সেটাও বুঝতে পারলাম, বলতে পারলাম। কিন্তু এখানে একটা মজার ব্যাপারটা আছে। মজার ব্যাপারটা কি? আমাকে বলো এর ডেফিনেশন কি হবে? রোধের উষ্ণতা গুণাঙ্কের ডেফিনেশন কি হবে? ডেফিনেশন বানাই কি করে আমরা? বল রোধের উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার অফ দ্য কোফিসিয়েন্ট অফ দ্য রেজিস্ট্যান্স ডেফিনেশন কি হবে? বল শর্টকাট।
না, একক উষ্ণতা এখানে নেই, 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। কি বলবো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধের কোনো পরিবাহী প্রতি 1 ডিগ্রি করে সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ রোধটা বাড়ছে সেই পরিমাণ রোধকে তার রোধের উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলে। বুঝতে পারলাম? এটা হচ্ছে ডেফিনিশন। মনে রাখবি, আমরা এখনই বলেছি যদি উষ্ণতা বৃদ্ধি পায় রোধ বৃদ্ধি পাবে। এই গ্রাফ যদি আপনি জানেন গ্রাফটা কেমন হবে, এটা যদি টেম্পারেচার হয়, এটা যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে এটা বাড়লে এটাও বাড়বে, লাইন গ্রাফই পাবি, কোনো অসুবিধা নেই এটা বুঝতে। কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন আছে, কার ক্ষেত্রে? সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে, সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, জার্মেনিয়াম, সিলিকন এই ধরনের জিনিসের ক্ষেত্রে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ দেখ, এটা আছে আমাদের কোশ্চেন করছে আলফার একক কত হবে, আলফার একক কত হবে, কি করে বের করবো আলফার একক? এটা রোধের একক হবে, মনে আছে? ওইখানে আমরা আলফার একক কি করছিলাম? L2 - L1 বাই L1 × T2 - T1 যেটা করতাম, এটার ইউনিট হতো সেন্টিমিটার, এটা হতো সেন্টিমিটার, কেটে যেত, পার ডিগ্রি সেন্টিগ্রেড করে লিখতাম না, পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে তো কি পড়ে থাকবে, এটা ওহম কেটে যাবে। তাহলে এখানে অ্যান্সার কত হবে? পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার ডিগ্রি সেন্টিগ্রেডই হবে। বুঝতে পারলাম? আরে ভালো করে শোন, এবার হচ্ছে দেখ রোধাঙ্ক আর উষ্ণতা, এদের গ্রাফটা ভালো করে বুঝতে হবে দুটো ক্ষেত্রে। এই 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 গেল। এবার হচ্ছে দেখ রোধাঙ্ক, রোধাঙ্ক একে আমরা রোধ দিয়ে ডিকোড করছি, আর একে আমরা উষ্ণতা দিয়ে ডিকোড করছি। গ্রাফটা ভালো করে দেখো, কি দিয়ে ডিকোড করছি। এইবার ভালো করে বুঝবার হবে, যদি আমার গ্রাফ অতি পরিবাহী হয়, মানে এমন জিনিস যে ভালো করে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারছে, মানে ক্যারি করতে পারছে, গ্রাফ কেমন হবে? ঠিক এরকম হবে, এরকম। মানে আস্তে আস্তে গিয়ে গ্রাফটা হুট করে বেড়ে একটা নির্দিষ্ট লাইন অনুযায়ী যেতে থাকবে। এটা কার ক্ষেত্রে হবে? রূপো টুপোর ক্ষেত্রে হবে, রূপো, সিলভার বা রূপো এই ধরনের। যদি অর্ধ পরিবাহী হয়, গ্রাফটা ঠিক এরকম পাবে। অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে গ্রাফ কি পাবে? এরকম অর্ধ পরিবাহী ক্ষেত্রে। এই এক্সাম্পল কি? জার্মেনিয়াম, সিলিকন, এগুলোর ক্ষেত্রে গ্রাফ কি এভাবে পাবি। জার্মেনিয়াম, সিলিকন এদের ক্ষেত্রে গ্রাফ কি এভাবে পাবি। তার মানে কি বোঝাতে চাইছি, যখন তোর টেম্পারেচার বাড়ছে তখন তোর কি হচ্ছে? রোধাঙ্ক কমে যাচ্ছে। ধর এটা 10, এটা কত আসছে? 1-এর কাছাকাছি চলে আসছে। আবার যখন রোধাঙ্ক বেড়ে যাচ্ছে তখন টেম্পারেচার কমে যাচ্ছে, উল্টো রেগুলেশন হয়ে যাচ্ছে। বাট এখানে কি হচ্ছে? এ বাড়ছে, এর সাথে এত ডিগ্রি আর একটা নির্দিষ্ট লাইন বরাবর যাচ্ছে। হুট করে কি হচ্ছে? এ ফ্ল্যাকচুয়েট করছে, মানে টেম্পারেচার বাড়ছে, এও বাড়ছে, অতি পরিবাহী। বুঝতে পারলি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রাফটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারবার বলছি, যত যেই ফেরি হবে এরপরে কিন্তু এখান থেকে অনেকগুলো টপিক আসবে, যারা যেই ফেরি গল্প ভাবছিস মাথায়।